স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা। মোহনপুর গ্রামে কৃষ্ণলতা তার মা আর বাবার সাথে থাকতো। কৃষ্ণলতা যখন খুব ছোট তখন তার মা মারা যায়, তাই তার বাবা দ্বিতীয় বিবাহ করেন। প্রথম প্রথম কৃষ্ণলতার সৎ মা তাকে খুব ভালোবাসতো, কিন্তু কিছুদিনের মধ্যে কৃষ্ণলতার বোন জন্ম নেওয়ার পর তাকে আর তার সৎ মা একেবারেই পছন্দ করতো না। ওদিকে কৃষ্ণলতা ছিল খুবই কুৎসিত। যেমন শ্যামবর্ণ ছিল তার গায়ের রং, তেমন মুখশ্রীও ছিল খুবই খারাপ। আর এই নিয়ে তার সৎ মা তাকে কথা শোনাতে ছাড়তো না। কে রে স্বর্ণ, এখানে এরম সঙ্গের মতো বসে আছিস কেন? বলে কত বেলা হলো দেখেছিস, জল আনলি না এখনো? যা যা এক্ষুনি গিয়ে জল নিয়ে আয়। আসলে রোদটা বড্ড চড়া উঠেছে, এই রোদের মধ্যে জল আনতে যেতে খুব কষ্ট হয়, তাই ভাবছিলাম রোদটা একটু পড়লে আমি জল নিয়ে আসবো। তা ততক্ষণ আমরা জল না খেয়ে বসে থাকবো বুঝি? এক্ষুনি যা বলছি। এমন দেখাচ্ছিস যেন মনে হচ্ছে তোর নামের মতো তোর গায়ের রংটাই সোনার বর্ণ, তাই কালো হয়ে যাওয়ার ভয়তে রোদে যেতে চাস না। ন্যাকামো দেখে আর বাঁচি না। যা যা এক্ষুনি নিয়ে আয় বলছি। অগত্যা কৃষ্ণলতাকে সেই রোদের মধ্যে জল আনতে যেতে হলো। কি রে কুসুম, এত তাড়াতাড়ি উঠে পড়েছিস কেন? বলি এত কম ঘুমোলে চলবে? চোখের তলায় তো কালি পড়ে যাবে। কি করব বলো, ঘুম ভেঙে গেল। শুধু শুধু শুয়ে থাকতে ইচ্ছে হলো না, তাই উঠে পড়লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠেই যখন পড়েছিস তাহলে বরং বেসনটা মেখেই নে। এই কৃষ্ণকে দিয়ে আমি এটা বাটিয়ে রেখে দিয়েছি। আমি নিয়ে আসছি, মেখে ফেলে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এখন থেকে আমাকে আরো ভালো করে রূপচর্চা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে। তুই এমনিতেই খুব সুন্দরী, তাও এ লোকের নজর পড়ে যেটুকু তো সৌন্দর্য নষ্ট হয়, এইটা এইসব মেখে তুই আবার সুন্দর হয়ে যাবি। চ চ চ, আমি তোকে দিচ্ছি, মেখে নে। হ্যাঁ, না গো না, সেজন্য নয়। সেজন্য নয় তো কি জন্য রে? কি যে বলছিস কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো মা, আমি ঠিক জানি। আসলে এ নিয়ে কোনো ঘোষণা তো হয়নি, তাই তুমি জানো না। জমিদার মশাই চান গোপনে খুঁজে বার করতে, তাই চারদিকে লোকও লাগিয়েছেন। সে কি কথা বললি রে? তাহলে তো আমাকে আরো তোর জন্য খাটতে হবে। দাঁড়া, কৃষ্ণ আসুক, আমি আরো কিছু উপায় জানি। আরো চারধার থেকে লোকের কাছ থেকে আমায় জানতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই কিচ্ছু চিন্তা করিস না, তোর রূপচর্চার দায়িত্ব আমার। ওদিকে চড়া রোদে জল আনতে গিয়ে কৃষ্ণলতা পথে অসুস্থ হয়ে পড়ল। কি রোদ! এই রোদের মধ্যে এতটা রাস্তা যাব কি করে? কতবার করে মাকে বললাম, মা আমার কথা শুনলই না। এই রোদে জল নিয়ে যেতে গেলে মাথা ঘুরে পড়েই যাব। ওই গাছটার তলায় গিয়ে একটু বসি, ছায়াটা অনেকটা বড়। একজন বুড়িমাও বসে আছেন দেখছি। যাই, ওনার পাশে গিয়ে বসি একটু। বুড়িমা, তোমার পাশে একটু বসবো? কে বাছা তুমি? আমি কৃষ্ণলতা। বড্ড কষ্ট হচ্ছে, এই রোদে আর হাঁটতে পারছি না, তাই এই গাছের তলায় একটু বসতে এসেছি। ও, তাই বুঝি। বসো বসো।
তা বাছা, এই রোদে তুমি যাচ্ছ কোথায়? এই তো বুড়িমা, এই খাবার জল আনতে যাচ্ছিলাম। এ কি বাছা, এই রোদে কি কেউ জল আনতে যায়? মাথা ঘুরে পড়ে যাবে তো। বলি, খাবার জল কি ঘরে একটুও ছিল না? ঘরে কিছুটা খাবার জল আছে বটে, কিন্তু মা বলে এখনই জল নিয়ে যেতে, তাই তো যাচ্ছি। সে কি কথা? তিনি নিশ্চয়ই তোমার আসল মা নন, নিশ্চয়ই সৎ মা। কি, তাই তো? কি হলো বাছা, চুপ করে গেলি কেন? তোকে দেখেই আমার মনে হয়েছিল তুই খুবই দুঃখী মেয়ে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, মাও প্রথম প্রথম খুব ভালোবাসতো, তারপর যে কি হয়ে গেল, এখন যেন আমাকে সহ্যই করতে পারে না। সব সময় গালমন্দ করে, ভালো করে খেতেও দেয় না, সারা দিন খাটায়। বুঝেছি বাছা, বুঝেছি। সৎ মা এখন আর তোকে ভালোবাসে না, তার কারণ তার নিজের মেয়েকেই সে ভালোবাসে, তোকে গলার কাঁটা মনে করে, তাই তো তোর ওপর এত অত্যাচার করে। কিন্তু কি করব বলো ঠাকুমা, আমার তো আর যাওয়ারও জায়গা নেই, তাই যতই অত্যাচার করুক সৎমা, আমাকে এখানেই থাকতে হবে। তা তো জানি বাছা, আমি তোর কষ্ট বুঝতে পারছি। তোর কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তবে আমি তোকে একটা আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে তুই যা চাইবি সেটাই হবে। তোর মুখ থেকে যে কথা বেরোবে সে কথাই সত্যি হয়ে যাবে। ঠিক আছে ঠাকুমা, আমি এখন আসি। অনেকক্ষণ বসলাম, বাড়ি যেতে দেরি হলে মা আবার বকাবকি করবে। এখন শরীরটা অনেকটা ভালো লাগছে, আমি এখন আসি। আয় বাছা, আয়, সাবধানে যাস। না, তাড়াতাড়ি বাড়ি যাই, আর যেন পা চলতেই চাইছে না। বড্ড দেরি হয়ে গেছে, বাড়ি গেলে আবার মা মারবে। তাড়াতাড়ি বাড়ি যাই, আজ যেন আর মা না মারে, আর ভালো লাগছে না। কিরে লতা, তোর এত দেরি হলো কেন আসতে? কখন তো গেছিস জল ভরতে, এত দেরি হয় নাকি? কিরে, চুপ করে আছিস কেন? জানি জানি, রাস্তায় নিশ্চয়ই গল্প করে সময় কাটিয়েছিস। জানিস বাড়ি এলেই কাজ করতে হবে। যা, যা তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাকি কাজগুলো সার। মায়ের ব্যবহার দেখে কৃষ্ণলতা একেবারে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার হলো, বাড়ি আসতে দেরি হলো বলে মা শুধু বকেই ছেড়ে দিল, তারপর আবার বললো আমায় খেয়ে নিয়ে কাজ করতে। তাহলে কি বুড়িমা যে কথাগুলো বললো, এটা কি তারই ফল? বুড়িমার কথা কি সত্যি হচ্ছে? আমি মনে মনে চেয়েছিলাম বলে কি আজকে মা এতটা বদলে গেল? এরপর থেকে কৃষ্ণলতার সাথে তার মায়ের ব্যবহার অনেকটাই বদলে গেল। এখন তার সৎ মা তার সাথে অত খারাপ ব্যবহার করে না। কৃষ্ণলতা মনে মনে তার মায়ের কাছ থেকে ভালো ব্যবহার আশা করে, ফলে তার সাথে তার সৎ মা খুব ভালো ব্যবহার করতে লাগলো। আর তা দেখে কুসুম মনে মনে খুব হিংসে জ্বলতে লাগলো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মা হঠাৎ এত বদলে গেল কি করে? এখন তো মা লতাকে একেবারে মাথায় করে রেখে দেয়। না না, এটা সহ্য করা যায় না। ও নিশ্চয়ই জাদু জেনেছে কোথাও থেকে,
জাদু শিখে মাকে জাদু করে বশ করেছে। আমাকে এটা জানতেই হবে কি হচ্ছে। কি রে কুসুম, এভাবে কি বিড়বিড় করছিস তুই? কি আর বলবো, লতা দেখছি দিন দিন তোমার চোখের মনি হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? হঠাৎ ও তোমার উপরে এমন কি জাদু করলো যে এখন লতাকে ছাড়া তুমি আর কিছুই যেন কোথাও দেখতে পাচ্ছ না? লতার সাথে এত ভালো ব্যবহার করছো? আরে না না, দেখ মেয়েটাই তো সব কাজ করছে, ওর জন্যই না আমরা সারাদিন বসে বসে খেতে পাচ্ছি। তাই আর কি সময় মতো খাওয়া দাওয়াটা করতে বলছি, না হলে আবার অসুস্থ হয়ে পড়লে আমাকেই তো খেটে মরতে হবে। তাই একটু ভালো ব্যবহার করছি। আগেও তো ও সব কাজই করতো, কই তোমাকে তো এরকম ব্যবহার কখনো করতে দেখিনি। তুমি যা শুরু করেছো, এবার তো মনে হচ্ছে জমিদারের ছেলের বিয়ের জন্য তুমি ওর কথাও ভাবনা শুরু করবে। কি যে বলিস, কোথায় তুই আর কোথায় ও? ও হবে জমিদার ঘরের বউ? ওকে যা দেখতে! না না না, এসব ভাবিস না তুই। তুই একেবারে উল্টো পাল্টা ভাবছিস। জমিদার ঘরের বউ তো তুই হবি। কুসুম আর তার মায়ের কথোপকথন শুনতে পেল কৃষ্ণলতা। এই কথা শুনে কৃষ্ণলতা মনে মনে ভাবতে লাগলো, আরে হ্যাঁ তাই তো, জমিদার মশাই তো তার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। গ্রামের সমস্ত মেয়েরা নিশ্চয়ই সেদিন যাবে। আমারও যেতে খুব ইচ্ছে করছে। জানি আমার গিয়ে কিছুই হবে না। আমার মতো এমন কুৎসিত মেয়েকে জমিদার মশাই কখনো তার ছেলের জন্য পছন্দ করবেন না। কিন্তু তবু আমার যেতে খুব ইচ্ছে করছে। আমি দেখব কেমন হয় এই সমস্ত সভা। কিন্তু মা কি আমায় যেতে দেবে? বেশ, মা আমাকে যেতে দেয়, খুব ভালো হয় তাহলে। অবশেষে এলো সেই দিন, যেদিন জমিদার মশাই তার ছেলের বিয়ের জন্য মেয়ে পছন্দ করবেন। গ্রামের সমস্ত মেয়েরা উপস্থিত হলো জমিদার মশাইয়ের বাড়িতে। ওদিকে বুড়িমার আশীর্বাদে কৃষ্ণলতা তার মায়ের কাছ থেকে এই অনুষ্ঠানে আসারও অনুমতি জোগাড় করে সেও এসেছে এই অনুষ্ঠানে। এই তো, এখানে দেখছি সবাই এসে গেছো। এবার তাহলে আজকে অনুষ্ঠান শুরু করা হোক। সবাই শোনো, আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তাই আমি চাই আমার ঘরে যে পুত্রবধূ হয়ে আসবে সেও যেন প্রকৃতির প্রেমী হয়, মানে প্রকৃতির প্রতি তার ভালোবাসা থাকা চাই। তাই আমি ঠিক করেছি তোমাদের সবাইকে একটা বীজ দেব। সেই বীজ থেকে কে কত ভালো গাছ করে আনতে পারছো তার উপরই নির্ভর করবে কাকে আমি পছন্দ করব। জমিদার মশাই প্রত্যেকের হাতে একটি করে বীজ দিলেন। তোমাদের সবাইকে একটি করে বীজ দিয়েছি আমি। 1 সপ্তাহ পর এই বীজ থেকে কে কেমন গাছ করেছো তা নিয়ে এখানে আসবে। আমাদের জমিদার মশাই দেখছি সত্যি বুড়ো হয়ে গেছে। কি সব আজে বাজে কাজ দিলে বলো তো? আমি তো ভেবেছিলাম এই দিন অনুষ্ঠানের দিনই জমিদার মশাই আমাকে পছন্দ করবেন। আরে হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম যে জমিদার মশাই যে কি করেন। আমিও কত আশা নিয়ে গিয়েছিলাম আজ। এখন এই বীজ থেকে গাছ করতে হবে। আমি এসব পারবো না। এই গাছটা আমার একেবারে ভালো লাগে না। তুমি এই বীজ নাও, নিয়ে এই বীজ থেকে গাছ করো। আমার এসব দিকে দেখলে চলবে না, আমায় রূপচর্চার দিকে নজর দিতে হবে। খেপেছিস? তুই আবার এসব মাটি ফাটি ঘাটবি নাকি? না না না, তুই তোর মতো রূপচর্চা কর। এই বীজ আমি এই লতাকে দেব। লতা এই বীজ থেকে গাছ তৈরি করবে। আচ্ছা মা, তোমার মাথাটা কি একেবারে গেছে?
এই বীজ তুমি কৃষ্ণলতাকে দেবে? ও তো গিয়েছিল জমিদার মশাইয়ের কাছে, ওকেও তো একটা বীজ দিয়েছে জমিদার মশাই। এখন ও নিজের গাছে দেখাশোনা না করে কি আমার গাছে দেখাশোনা করবে বলে তুমি মনে করো? আরে হ্যাঁ, তাই তো, তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দিলে তো চলবে না। চিন্তা করিস না, এই গাছ আমি দেখাশোনা করব, তুই কিচ্ছু চিন্তা করিস না। দেখবি এই গাছ সব থেকে ভালো হবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু কৃষ্ণলতার সেই বীজ থেকে গাছ আর জন্মালো না। কি যে হলো, বীজটা থেকে তো গাছই জন্মালো না। আসলে বীজটাই তো সেদ্ধ বীজ, এর থেকে তো গাছ জন্মানোর কথা নয়। কেন যে জমিদার মশাই এমন বীজ দিলেন? হয়তো উনি আমাকে দেখেই ঠিক করেছেন ওনার বাড়ির পুত্রবধূ উনি করবেন না আমাকে, তাই এই বীজ দিয়েছেন। আমি পাগল, কত কি স্বপ্ন দেখছিলাম। আমার তো ভাগ্যটাই খারাপ। তবু আমাকে একবার জমিদার মশাইয়ের কাছে তো যেতেই হবে এই বীজ নিয়ে, না হলে উনি যদি রেগে যান, যদি ভাবেন আমি ওনাকে অপমান করছি। ওদিকে 1 সপ্তাহ পর বীজ থেকে কোনো গাছ না জন্মানোতে কুসুম আর তার মা পড়ল ভারী চিন্তায়। কি হলো মা, এই বীজ থেকে গাছ জন্মালো না কেন? এই বীজ থেকে গাছ জন্মালো না, এখন আমি এই বীজ নিয়ে যাব কি করে জমিদার মশাইয়ের কাছে? উনি কি আমাকে ওনার পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন? সেটাই তো বুঝতে পারছি না, কি ব্যাপার হলো, বীজটা থেকে গাছ জন্মালো না কেন? আমি তো যত্ন আত্মের কোনো ত্রুটি রাখিনি। আমি জানতাম হবে না। ওই যে লতাকে তো খুব নিয়ে গেলে, লতাই কিছু জাদু করেছে, তাই এই বীজ থেকে গাছ জন্মায়নি। দেখো গিয়ে লতার বীজ থেকে নিশ্চয়ই খুব ভালো গাছ হয়েছে। যাকে ছাড়ো সব কথা, আমি একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা করেছো? কোনো ব্যবস্থাই তুমি করতে পারবে না, বীজ থেকে গাছ জন্মালো না, এখন আমি এটা নিয়ে যাব কি করে? আরে না, এই বীজ থেকে গাছ হচ্ছে না দেখে আমি একটা ভালো বীজ বসিয়েছিলাম, সেখান থেকে ভালো গাছ হয়েছে, সেই গাছটাই তুই সাথে করে নিয়ে যাবি। তাই বুঝি? যাক, একটা তাহলে ভালো কাজ করিছো। তাই দাও, সেই গাছই নিয়ে যাব। আর বেশি দেরি করা ঠিক হবে না, চলো এখনই বেরিয়ে পড়ি। কুসুমের মতোই আরো সমস্ত মেয়েরা নিজের নিজের মতো গাছ নিয়ে জমিদার মশাইয়ের কাছে হাজির হলো। কেবলমাত্র কৃষ্ণলতাই শুধুমাত্র বীজ নিয়ে গেল জমিদারের কাছে। এই তো সবাই এসে গেছো দেখছি, কিন্তু সবার হাতে গাছ আছে, তোমার হাতে গাছ নেই কেন? ও মেয়ে, তোমার নাম কি? তুমি গাছ নিয়ে আসনি কেন? আমি বীজ থেকে গাছ করতে পারিনি। কেন? কেন পারোনি? কেন বীজ থেকে কাজ করতে পারোনি তুমি? আসলে জমিদার মশাই, বীজটা তো কোনো সাধারণ বীজ নয়, ওটা একটা সেদ্ধ বীজ। সেদ্ধ বীজ থেকে তো গাছ হয় না, তাই ওই বীজ থেকে গাছ হয়নি। বাহ, এই তো এই তো পেয়েছি, আমার পুত্রবধূ আমি খুঁজে পেয়েছি। তোমাকে আমি আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করছি। খুব শিগগিরই তোমাদের বিয়ের আয়োজন হবে। এ আবার কি কথা? এ কি হলো জমিদার মশাই? ওর মতো একটা কুৎসিত মেয়েকে আপনি আপনার পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন কেন? আমাদের মধ্যে কি কম আছে? আমাদের কেন আপনি পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন না? আর তাছাড়াও আপনি তো বলেছিলেন বীজ থেকে গাছ করে আনতে, তবেই আপনি সেই মেয়েকে পছন্দ করবেন, কিন্তু ও তো কোনো গাছ আনেইনি, শুধু বীজটা নিয়ে এসেছে। তাহলে আপনি ওকে কেন গ্রহণ করলেন? আপনি কেন মিথ্যে কথা বলেছিলেন আমাদের? চুপ, সবাই চুপ। আমার মুখে মুখে কথা বলার সাহস তোমাদের হয় কি করে? তোমাদের উত্তর তো তোমরা নিজেরাই দিয়ে দিয়েছো। তোমরা সবাই লোভী, সবাই মিথ্যে কথা বলছো। আমরা লোভী নই, আপনি বরং যেটা বলেছিলেন সেটা করেননি। চুপ,
একদম চুপ। তোমাদের সবাইকে আমি উচিত শিক্ষা দেবো। সবাই এক একটা অসভ্য মেয়ে। তবে তোমরা সবাই শুনে রাখো, তোমাদের প্রত্যেককেই আমি সেদ্ধ বীজই দিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কার মধ্যে লোভ নেই, কে সৎ মনের মেয়ে। কিন্তু তোমরা সবাই লোভী। তোমাদের কারুর বীজ থেকে গাছ জন্মাতে পারে না। তোমরা সবাই একটা অন্য গাছ নিয়ে চলে এসেছো, যাতে আমি তোমাদের মধ্যে কাউকে পছন্দ করি আমার ছেলের বউ হিসাবে। কিন্তু ওই একটি মেয়ের মধ্যেই সৎ সাহস ছিল, সেই একমাত্র বীজ এনে আমার হাতে দিয়েছে। তাই ওকেই আমি গ্রহণ করেছি আমার পুত্রবধূ হিসাবে। তোমাদের সবাইকে আমি উচিত শিক্ষা দেবো। জমিদার মশাই, আমার একটা অনুরোধ ছিল। বলো, তোমার অনুরোধ আমি রাখবো। জমিদার মশাই, আমার অনুরোধ, আপনি এদের সবাইকে ছেড়ে দিন। এদের কোনো দোষ নেই। এরা সবাই তো সাধারণ ঘরের মেয়ে। আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা সবসময় স্বপ্ন দেখে জমিদার ঘরের বউ হওয়ার। তাই ওরা একটা গাছ এনে আপনাকে উপহার দিয়ে জমিদার বাড়ির বউ হতে চেয়েছিল। ওদের এতে কোনো দোষ নেই। আপনি দয়া করে ওদের সবাইকে ছেড়ে দিন। তুমি আবার প্রমাণ করে দিলে তুমি এই জমিদার বাড়ির উপযুক্ত পুত্রবধূ। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। এদের সবাইকে আমি ছেড়ে দেবো, কোনো শাস্তি দেবো না। এর কিছুদিনের মধ্যেই জমিদার মশাই ছেলের সাথে কৃষ্ণলতার বিবাহ হয়ে যায়, আর তারা সুখী শান্তিতে দিন কাটাতে থাকে।